This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর দলের প্রতি রীতিমতো বীতশ্রদ্ধ হয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেন অবসরপ্রাপ্ত আইএএস জহর সরকার। 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। রাজ্য রাজনীতিতে ফের কাঠগড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি জহরবাবুর কাছে চলে যাব। বাবু, গতকাল সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট দেখলাম, সেই পোস্টে রীতিমতো আপনি নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। এই ধরনের ঘটনার জন্য কি আগাম আঁচ পেয়েছিলেন যে কারণে দল থেকে আপনি বেরিয়ে যান, ইস্তফা পদ দিয়ে দল ছেড়ে বেরিয়ে আসেন? না, কালকে তো ঘটনা তার একটা প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল, কেন এত বড় অন্যায় বাংলার ইতিহাসে খুব কম হয়েছে। এখন এই 26,000-এর মধ্যে কত লোকের কাছ থেকে পয়সা নিয়ে করেছে, কারা কারা নিজের বেধায় ঢুকেছে, হ্যাঁ, ওরা যেরকম বলে কারা কারা নিজের মেধায় ঢুকেছে, এটা কিন্তু বিচার করা যাচ্ছে না, বিচার ইচ্ছে করেই করা যাচ্ছে না। যে ওএমআরগুলো তারা নষ্ট করে দিয়েছে, ওএমআর নষ্ট করেছে, জেনে শুনে নষ্ট করেছে। এই নিয়ে অনেকবার সিবিআই কোর্ট বলেছে, এতে যে কত লোকের ভবিষ্যৎ সর্বনাশ করলো তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না। বাংলার মানুষের কিন্তু প্রাণ ওই শিক্ষকদের সাথে। যেই শিক্ষকরা ন্যায্য উপায়ে তাদের নিজের মেধাতে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা কেন গেল, এটাই লোকের এখন প্রশ্ন। তাদের চাকরিটা কেন গেল? তারা এমন একটা ব্যবস্থা করলো, এসএসসি আর এই তোমার এই শিক্ষা পর্ষদ মিলে, যে বোঝাই মুশকিল। একটা সরাসরি ধরা যায়, সেটা হচ্ছে যে এসএসসি যত ক্যান্ডিডেট তারা চিহ্নিত করে পাঠিয়েছিল শিক্ষা পর্ষদকে, শিক্ষা পর্ষদ বোধহয় তার থেকে 1200 বেশি নিয়োগপত্র দিয়েছে। যেই 1200 যাদের নিয়োগপত্র দিয়েছে, ধরেই নেওয়া যাচ্ছে যে এটা অন্যায় উপায়ে, অসৎ উপায়ে দিয়েছে। এদেরকে সঙ্গে সঙ্গে এখন যদি কিছু ক্রিমিনাল কেস এদের বিরুদ্ধে করা হয়, এরা খুলে বলে দেবে কাকে পয়সা দিয়েছে, কার কেন পয়সা দিয়েছে। কোথাও না কোথাও তো কোনো সরকার, কোনো রাজ্যে, কেন্দ্রে সরকারকে একটা দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। সরকারের কোনো দায়বদ্ধতা নেই, যা ইচ্ছে করে যাবে, যখন ইচ্ছে করে যাবে। সে কেন্দ্র সরকার করুক বা রাজ্য সরকার করুক, বিহার সরকার করুক বা বাংলা সরকার করুক। এই বিহারে যেরকম 14টা ব্রিজ ভেঙে পড়ে গেল, 14টা ব্রিজ ভেঙে পড়ে গেল, কারোর কোনো দায় নেই। হ্যাঁ, তো এরকম করে তো চলতে পারে না। আমার এখানেই প্রশ্ন, যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় কি এক্ষেত্রে একমাত্র দায়ী বলে আপনি মনে করেন? না, পার্থ চট্টোপাধ্যায় অনেক বোকামি করেছে, অতগুলো টাকা একসাথে রেখে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন অবধি প্রশ্নের কোনো উত্তর পাচ্ছি না। এই যে টাকা যেগুলো দেখা যায়, তোলা যায়, তুলছে, লোকে জানে তুলছে, এইগুলো কি পার্টির জন্যে যাচ্ছে না নিজের 4তলা বাড়ি বানাবার জন্য যাচ্ছে? এইটা লোকে এখন অবধি বুঝে উঠতে পারলো না। প্রতিটি রাজনৈতিক দল পয়সা তোলে, আমি আবার বলছি মাইকের সামনে, প্রতিটি রাজনৈতিক দল পয়সা তোলে, কম বেশি এই দিক থেকে ওদিক থেকে। তাদের মধ্যে বামপন্থী দলের মধ্যে দেখা যাচ্ছে যে তারা এই ধরো ইলেকট্রাল বন্ড নেয়নি কারো কাছ থেকে, তারা নেয়নি। কারণ তার একটা কারণ হলো, তারা একটি রাজ্য ছাড়া আর কোথাও তাদের ক্ষমতা নেই। সে যাই হোক, প্রত্যেকটি রাজনৈতিক দল পয়সা তুলে অনেকখানি আমাদের সহ্য করতে হচ্ছে। কারণ এই পুঁজিবাদী গণতন্ত্রের মধ্যে লড়াই করতে গেলে টাকা লাগে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে এই টাকাগুলো শুধু তাদের, যাদের একটা কুড়ে ঘর ছিল না, তাদের 4তলা বাড়ি হয়ে যাচ্ছে, লোকের গা জ্বলবে না, গা জ্বলবে না। হ্যাঁ, একটা কাউন্সিলর, তার 7টা ফ্ল্যাট, একটা কাউন্সিলর, তার নাম ছিল স্কোয়ার ফিট হ্যানা ত্যানা। তিনি নাকি যেখানেই সেই উত্তর কলকাতার অঞ্চলে যেখানেই ফ্ল্যাট হবে, তার স্কোয়ার ফিট মাপে তিনি তার ভাগ নিতেন। হ্যাঁ, কারোর নাম হয়ে যায় তোলা, নামই তোলা। মানে এই যে একটা, মানে আমি 1975 থেকে চাকরিতে ঢুকেছি এবং বলা যায় পাবলিক লাইফে এসেছি। 1975-ও আমি চুরি দেখেছি,
সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও চুরি বাটপাড়ি এগুলো লেগেই ছিল, তখনও লেগেছিল, বাসের পারমিট ইত্যাদি ইত্যাদি সব দেখেছি, কিন্তু এই হারে কোনো দিন আমি দেখিনি। এই প্রায় প্রতিটি লোকই পয়সা বানাচ্ছে এরকম কোনো দেখিনি। বিলাসবহুল জীবনের চাহিদা বা আকাঙ্ক্ষা সেটাই কি বিপদ ডেকে আনছে এই তৃণমূলের মধ্যে? হ্যাঁ, অনেকখানি তাই, অনেকখানি। আর এদের মধ্যে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রতিটি পার্টির একটা যেটাকে বলে দুর্নীতি বিরুদ্ধে কমিশন থাকে, কমিটি থাকে, প্রত্যেকটা পার্টিতে, এমনকি সিপিএমের আমলে প্রচুর লোককে পচে যেতে দেখেছি। ধেড়ে যাদেরকে দেখেছিলাম 100 যোদ্ধা, হ্যাঁ, যাদেরকে একসময় দেখেছিলাম বিড়ি খাচ্ছে, তাদের পকেটে দেখতাম 555, তাদের হাতে যা ঘড়ি দেখতাম, যে শেষের দিকে দেখলাম যে তাদের যে প্রাচুর্য, তাদের যে এগুলো তো বিনা পয়সা হয় না, এগুলো তো মানে বিনা কোনো কারণে হয় না। সিপিএমের মধ্যেও দেখেছি প্রচুর গুন্ডা ঢুকে যাচ্ছে, বিল্ডার, প্রমোটার, হ্যাঁ, এবং যারা যারা অসৎ কারবার করে তাদের সমর্থন দিচ্ছে, কিন্তু এই হারে নয়। আমি 50 বছরের ওপর আমি এই দেখছি, রাজ্য রাজনীতি দেখছি, এই হারে নয়, এই হারে নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাশ আলগা করে দেওয়া, দলের ওপর নিয়ন্ত্রণহীন হয়ে গেছে বলেই কি আপনার মনে হয় এই ধরনের ঘটনা ঘটছে, নাকি তিনি সর্বজ্ঞভাবে জ্ঞাত যে এই ধরনের ঘটনা ঘটছে দলের অন্দরে? আমি জানি না, যে মডেলটা ফলো করছেন ওটাকে আমি ওই ইতিহাসের ছাত্র হিসেবে ওই মোগল আমর এক সময় মনসবদারি মডেল বলতো। তো মনসবদারদের বলা হতো যে এই এলাকাটা তোমাদের শাসন করতে হবে, এই এলাকায় তোমার এত হাজার ঘোড়া রাখতে হবে, এই এলাকায় তোমার এত ঘোড়সওয়ার রাখতে হবে, এত সৈন্য রাখতে হবে, এর খরচাপাতি বাবা তুমি তুলে নাও তোমার মতন, আর আমাকে এইটুকু পৌঁছে দাও। মানে সেই মনশব্দের যে প্রথা সেটাই এই আমলে চলছে। এরকম একটা কাছাকাছি মনে হচ্ছে যে এইরকমভাবে যে বিকেন্দ্রীকরণ হয়েছে, তাতে হচ্ছে কি প্রতিটি পাড়ায়, প্রতিটি জায়গায় যে যার মতন পাচ্ছে তুলে নিচ্ছে। এটা গায়ে কেন লাগছে সেটাও বলছি। এরকম কর্পোরেশনের কাউন্সিলররা পয়সা তোলা, বাড়ি তোলা, বাড়ি বানানো, বেআইনির কাজ করার জন্য, এটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আছে। পঞ্চায়েতের প্রধান বা ওই সব তহসিলদার বলে, তারা পারমিশন দিতে গেলে তারা পয়সা খায়, ভারতবর্ষের অন্য জায়গাতেও আছে। এটা অন্যায় হবে যদি আমি না বলি যে ভারতবর্ষের কোথাও নেই। ঘটনাটা হচ্ছে যে সেখানে তাদের সহ্য শক্তি একটু বেশি, 1 নম্বর। 2 নম্বর, ওখানে অনেক রকমের অর্থনৈতিক তাদের আছে, সুবিধে আছে। বিভিন্ন রাজ্যের যদি আমরা তাদের অর্থনৈতিক অবস্থা দেখি, দেখবেন যে অনেক লোকের কাছে অনেক বেশি টাকা আছে। আর তার সাথে সাথে ধর দক্ষিণ ভারত বা মধ্য ভারতের প্রতিটি রাজ্যে মাইনিং, মানে খনন, মাইনিং লবি আছে। হ্যাঁ, একটা মাইনিং লবির থেকে একটা বড় পাহাড়কে যদি আমরা তাকে পারমিশন দিই যে সেখান থেকে সে খনন করুক বা মাইনিং করুক, তবে তার মূল্য হয়ে যায় 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। 20,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা যখন যেখানে এসে গেল, সেখানে 2-3 হাজার কোটি টাকা পার্টিকে বা তাদের দিতে কোনো ক্ষতি নেই, মানে এরকম ধরে নেয় লোকে। ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী যার পাশে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ছবি তুলেছে কর্ণাটক ইলেকশনে, যেন সবচেয়ে বড় দাগি চোর, তাকে সুপ্রিম কোর্ট তাকে মানে রঘু ডাকাত, বেলারি ভাই, তাদের পাশে নরেন্দ্র মোদী সততার প্রতীক তিনি ছবি তুলেছেন। এখন অন্যান্য রাজ্যে অন্যান্য উপায় আছে, এখানে কোনো রকমের অর্থনীতি এমন একটা টাইট অবস্থায় যে কোনো জায়গায় মাইনিং থেকে টাকা তুলতে পারছে না, কোনো একটা আমাদের যে আছে, মানে আমাদের রিসোর্স আছে কয়লা, সেটা কেন্দ্রীয় সরকারে, অতএব কিছু তো নেই যেখান থেকে পয়সাটা তুলবে, অতএব সাধারণ মানুষের কাছ থেকে তুলতে হচ্ছে। জিনিসটা হচ্ছে অন্য জায়গায় প্রমোটাররা গিয়ে যখন যাদের সামর্থ্য আছে তাদের বলে যে আপনি ফ্ল্যাটটা বাড়াচ্ছেন, এর জন্য আমাকে এত দিতে হবে। আর এখানে একটা সাধারণ মানুষ বারান্দায় কাজ করতে চাইছে, তাকে গিয়ে বলে যে আপনার দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ছোটোখাটো জিনিসে করতে হবে। আমার এখানেই প্রশ্ন যে তাহলে কি কোথাও
এই ধরনের যে দুর্নীতি তো প্রতি বছর তাহলে হতে থাকবে, প্রতি বছর পরীক্ষা হবে, প্রতি বছর এই ঘটনা ঘটতে থাকবে। না, এটা তো ঘুরে গেল পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় না আর আস্পর্ধা পাবে। ভেবেছিল একটা খুব সহজ উপায়ে পয়সা বানানো যায়। আমি জানি না কার বুদ্ধিতে করেছে, কারণ আমিও তো শিক্ষা সচিব ছিলাম, আমি অনেক বছর শিক্ষা সচিব ছিলাম। মাথায় ঢোকেনি আমাদের এসব জিনিস, যে এইসব করা যায়, মাথায় ঢোকেনি তখন কোনোদিন। যাই হোক, এরা কিসের জন্য করেছে সে জানি না, কিন্তু এটা বারবার রিপিট করতে পারবে না। কারণ এবার থেকে ওএমআর শিট, ওগুলো বা তার মিরর ইমেজ বলে, যেটা মিরর ইমেজ, এগুলো সব রাখতে হবে। একটা ধাক্কা খেয়েছে তো, তারপর থেকে এগুলো রাখতে হবে। দায় কি এড়াতে পারে এই রাজ্যের শাসক দল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যিনি আছেন, তারা কি দায় এড়াতে পারে এই এতগুলো মানুষের চাকরি চলে যাওয়া? না, দায় এড়াতে পারে না। শিক্ষামন্ত্রী এখন নতুন এসছেন, শিক্ষামন্ত্রী তখনকার শিক্ষামন্ত্রী নন, অতএব শিক্ষামন্ত্রী নিয়ে কিছু বলবো না। কিন্তু মুখ্যমন্ত্রী তখনকার মুখ্যমন্ত্রী এই যে মিটিং ডেকেছেন, কি বলে শুনলাম এতে ইনডোর স্টেডিয়ামে, কে ভাড়া দেবে, এরে কারা মিটিংয়ে আসবে, তাদের কি বলবে আমার মাথায় ঢুকছে না। তাদের কি বলবে? আমি তো কালকে এটা দেখলাম, ওই প্রেস কনফারেন্সে দেখলাম, সেখানে বারংবার বলছেন ডিপ্রেশন করবেন না, ডিপ্রেশন করবেন না। আরে সাথে মনে হয় ডিপ্রেশনে কিছু ওষুধ ফ্রি দিয়ে দেওয়ার মতন, স্যারিডনের মতন। ডিপ্রেশন করবেন না। যে জানে যে তার নিজের মেধায় চাকরি পেয়েছে, যার মার ক্যান্সার, সেই চাকরির টাকার থেকে তার করতে হচ্ছে, তার কি আঘাত লেগেছে সেটা বুঝতে পারছে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দুজনেই বলেছে আপনারা সৎ অসতের মধ্যে একটা ভাগ করুন, চলুন আপনাদের মৌকা দিচ্ছি, সৎ অসতের মধ্যে ভাগ করুন। কিছুতেই করেনি, কারণ অসৎগুলো ধরা পড়ে যাবে। তার মানে অসৎগুলো যাদের কাছ থেকে পয়সা নিয়ে ওই পয়সা পাহাড় লাল লাল নোট, ওগুলো তো আবার বোধহয় হাত থেকে চলে না, 2000 টাকার নোটও তো মোদি বোধহয় সেই জন্য উঠিয়ে দিয়েছে। যাই হোক, তো সেই যা যে লাল নোটের পাহাড় দেখলাম যাদের কাছ থেকে নিয়েছে, তারা এখন ধরে কিন্তু যাদেরকে পয়সা দিয়েছিল তাদেরকে কিন্তু শিক্ষা দিতে পারে। এটা একটা নতুন জিনিস শুরু হতে পারে বাংলায়। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে যিনি মামলা মানে আবেদনকারীর তরফে যিনি মামলা করেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বাকি যারা রাজনৈতিক দল, তাদের ওপরে দায় চাপাতেন, তিনি ব্যস্ত থাকলেন তার সাংবাদিক বৈঠকে। এই বিষয়টা কিভাবে দেখছেন যে একজন আইনজীবী বা বিচার ব্যবস্থা কিন্তু সরাসরি আক্রমণ করছেন? না, সে তো করবেই। এই হেরে গেলে যেমন লুডোর বোর্ডটা উল্টে দেয়, এই শিশু আচরণ, হেরে গেলে লুডোর বোর্ডটা উল্টে দিলাম, এটা ঠিক নয়। বিকাশ ভট্টাচার্য আইনজীবী হিসেবে যেটা করেছেন সেটা আইনসম্মত, এবং এই সরকার যেই কার্যকলাপ করেছে এবং ধরা পড়েছে সেটা আইনসম্মত নয়। আমার সবচেয়ে রাগ হচ্ছে যে কিছু লোকের থেকে তো নিশ্চয়ই পয়সা নিয়েছে, নাহলে এত টাকাটা আসে কোত্থেকে। তাদেরকে বাঁচাবার জন্যে যারা সৎ ক্যান্ডিডেট, যারা সৎ উপায়ে ঢুকেছিল, যেই শিক্ষকদের, তাদেরকে কেন এতখানি গণ্ডগোলে ফেলছে। আমরা পরীক্ষার ব্যবস্থা করছি, আবার বলেছেন পরীক্ষার ব্যবস্থা করছে। পরীক্ষা ব্যবস্থা করতেই হবে, এত পোস্ট কি খালি যেতে পারে নাকি? কখনো করতেই হবে। কিন্তু এবার শিক্ষা হয়ে গেল, সারা ভারতবর্ষে কোথাও আর কারোর ক্ষমতা হবে না ওই আনসার শিটগুলো, ওএমআর শিটগুলো পুড়িয়ে ফেলা, নষ্ট করে ফেলা, তার মিরর ইমেজ যেগুলোকে বলে, মিরর ইমেজগুলোকে ধ্বংস করা, এগুলো তো সব ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল যেই করে থাকুক সে ক্রিমিনাল, আইএস অফিসার করে থাকতো সেটা ক্রিমিনাল, আর ওদের ওই যত রকমের আজে বাজে লোকগুলো তারা করে থাকতো সেটা ক্রিমিনাল। আমার এই বিষয়ে আপনার কাছে শেষ প্রশ্ন, যে কোথাও কি আপনি আরজিকর কাণ্ডের পর এক বিষয় আপনি প্রতিবাদ করেছিলেন, এই ঘটনা ঘটতে পারে, কখন কি আজ করতে পেরেছিলেন? আপনি তো সাংসদ থেকেছেন, তারপর বীতশ্রদ্ধে বেরিয়ে এসেছিলেন, কোথাও কি আজ করেছিলেন যে এই দলে আর থাকা সম্ভব নয় এবং এই ধরনের ঘটনা ঘটবে আগামী দিনেও? দেখুন, আমি এই দলের সদস্য হিসেবে চাঁদা দিয়ে কোনোদিন ঢুকিনি। আমাকে মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী নিজে ফোন করে বলেছিলেন আসতে, আমি একটু ইতস্তত করছিলাম, যতক্ষণে ইতস্তত করছিলাম ততক্ষণে শুনলাম রেডিওতে, টিভিতে জানিয়ে দিয়েছে।
এখন টিভি রেডিওতে জানাবার পরে আমি যদি গিয়ে বলি যে না আমি যাব না, তো হয় লোকে বলবে ন্যাকা, না হলে বলবে নিউজ চাইছে, না হলে অন্য কোনো মতলব আছে, আর সরাসরি ঝগড়া করতে চাইছে। আমি দেখলাম যখন হয়েই গেছে, তো ঠিক আছে, আমাকে যে কাজটা দিয়েছে সংসদে বাংলার হয়ে প্রশ্ন তোলার, আপনারা যদি ইউটিউব খোলেন, সংসদ টিভি খোলেন, দেখবেন আমি কতবার সওয়াল করেছি। আমার মতন অত সওয়াল বোধহয় 3 বছর আর কেউ করেনি। আমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা করেছি। কিন্তু 1 বছর পরে আমি জানতাম তৃণমূলের চরিত্র কী, আমি জানতাম, কিন্তু সাথে সাথে আমি আগেও বলেছি, তার আগে আমি সিপিএমের তাদের করাপশনের স্টেজটা দেখেছি, কংগ্রেস আমলের দাদাগিরি, তার কংগ্রেস আমলের করাপশন দেখেছি। অতএব করাপশনের নিয়ে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে আমি কোনোদিন জানি, মানে এরমভাবে চিন্তা করিনি। আমি জিনিসটা প্র্যাকটিক্যালি নিয়েছি যে সব দলই তো ওই। আচ্ছা, দ্বিতীয়ত কথা মনে রাখতে হবে, 2021-এর ইলেকশনে কিন্তু বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ ভোট দিয়ে প্রচুর ভোটে জিতিয়েছে, অভূতপূর্বভাবে জিতিয়েছেন। তার মানে সব দলকে তারা বাদ দিয়ে দিয়েছেন। বামফ্রন্ট শূন্য, অকল্পনীয় শূন্য। বামফ্রন্ট যারা 35 বছর 34 বছর রাজ করলো তাদেরকে শূন্য দিল, কংগ্রেস শূন্য, বিশ্বাস করা যায় না। তার মানে বাংলার মানুষ সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির সাথে ছিলেন এবং চাইছিলেন মমতা ব্যানার্জি আরও সর্বভারতীয় ভূমিকা নিক। ঠিক সেই সময় আমি গিয়েছিলাম। অতএব আমি কোনো ফৌজদারি কোনো মানে এতে মানে কোনো ক্রিমিনাল অফেন্স করিনি, যেভাবে মানুষের দেখাবার চেষ্টা করছে কিছু, আপনি গেলেন কেন মশাই, আপনি গেলেন কেন মশাই। আরে তখনকার অবস্থাটা আপনি চিন্তা করুন। গেছি, তার 1 বছরের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে না তার ওই বন্ধু বান্ধবীর বাড়িতে এত টাকা পাওয়া গেল, আর কোনো এমপি কোনো মুখ খোলেনি। আমি টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছি এটা অন্যায়, এটা পচাগলা ব্যাপার, এদেরকে যদি এক্ষুনি কোনো ব্যবস্থা না করা হয় পার্টির কিন্তু ক্ষতি হবে। প্রথম যেদিন ধরা পড়েছিল তার 3 দিনের মধ্যে আমি বলেছি, সেই নিয়ে অনেক তিরস্কার শুনতে হয়েছে। এবং একজন বৃদ্ধ এমপি যিনি হাতে টাকা নিয়েছেন টিভির সামনে, তিনি আমাকে বলেছিলেন একে পার্টির থেকে এক্ষুনি বার করে দাও। আমি তখন তাকে বললাম, আরে বাবা, পার্টিতে থাকলে তো বার করবে। হ্যাঁ, এই কি কখন কত গালাগাল শুনতে হয়েছে। তখন আমি বেরিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করেছিলাম, উঠেছিলাম, কিন্তু তখন চিফ মিনিস্টার বললেন যে আপনি যেভাবে পার্লামেন্টে তুলছেন এটা খুবই একটা আমাদের কাজের জিনিস, মানে এইভাবে তোলা। আপনি আমাদের রাজনীতির ব্যাপারটা নিয়ে একটু বলে আকারে ইঙ্গিতে বললেন, এত তো সব মুখের উপর বলে না, যে এগুলো একটু বোঝার চেষ্টা করুন আর পার্লামেন্টের উপর কনসেন্ট্রেট করুন। আমি তারপর থেকে আর 1 বছর পার্লামেন্টের উপর কাজ চালিয়ে দিলাম। শুধু পার্লামেন্ট পলিটিক্স, পার্লামেন্টে কি বলতে হয়, সংসদে কি বলতে হবে, বাংলার কোথায় কোথায় অন্যায় করা হচ্ছে সেই নিয়ে বলে এসেছি। তারপরেই আবার দেখছি যে ওই যে কে সেই কচুরিপানার পুকুর আবার কচুরিপানায় ভর্তি হয়ে যাচ্ছে, গা চুলকোতে আরম্ভ করলো। চারিদিকে তাকিয়ে দেখি পঞ্চায়েতের প্রতিটি নেতা, প্রতিটি যারা মানে ইলেকশনে জিতেছে, যার কুড়ে ঘর ছিল না সেও 3 তলার বাড়ি বানিয়ে নিয়েছে। ওই বগুটির ঘটনা দেখা গেল না, কি চলছেটা কি চলছেটা কি, এটাই আমার প্রশ্ন। তখন আমি দেখলাম যে না, এখানে আর থাকা যায় না, তখন থাকা যায় না। এই নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক, এই নিয়ে অনেক রকম কথাবার্তা আমি তুলেছি। আমার সাথে দলের নেতৃবৃন্দরও কথা হয়েছিল বিভিন্ন ইস্যু নিয়ে, কিছু কাগজপত্র আমরা বিনিময় করেছি। তারপর যখন দেখছি যে আমার পক্ষে থাকা সম্ভব নয় একেবারে, তখন ছেড়ে দিয়েছি। অথবা আমি কেন ঢুকেছি, কোন সময় ঢুকেছি, যাদের এত মাথা ব্যথা হচ্ছে তাদেরকে একটু বলুন ইতিহাসটি দেখে নিতে। 2021-এর ইতিহাস কি ছিল, 2022-এ আর কোন এমপি মুখ খুলতে পেরেছিল বলুন, আর একজন এমপি দেখিয়ে দিতে যিনি এক কথায় চাকরি ছেড়ে বেরিয়ে এসেছেন। 2026-এ বিধানসভা নির্বাচন, তৃণমূলকে কি কোথাও প্রশ্নের মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষের? দেখুন, তৃণমূলের জয়ের পেছনে 2-3টে প্রধান কারণ আছে। বাংলার সংস্কৃতি কিন্তু সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না।
আমরা শুধু শুধু পাড়ার মোল্লা সে দাড়ি রেখেছে বলে তাকে গিয়ে ধরে আমরা মারি না। এটা উত্তর ভারতে মারে, তাকে ধরলে পারলে কাঁচি দিয়ে তার দাড়ি কেটে দেয়, তার লুঙ্গি কেটে দেয়। এটা অসভ্যতা। মানে আমাদের এখানে 200 বছরের আগে নবজাগরণ হয়েছিল, 207 বছর আগে প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজ স্থাপিত হয়েছে। আমাদের এখানে একটা বিশাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, যেখানে এই নিয়ে তর্ক বিতর্ক প্রায় 200 বছর 150 বছর আগেই হয়ে গেছে। বিধবা থাকবে না, তাকে বিয়ে দিতে দেওয়া যায়, বিধবাকে গিয়ে তাকে বৃন্দাবনে ছেড়ে আসা যায়, অনেক রকমের ব্যাপার আমাদের আলোচনা হয়েছে। জাতপাতের কোনো ভ্যালু আছে কিনা? আপনাকে জীবনে কোনো দিন কেউ ক্লাসে জিজ্ঞেস করেছে তোমার জাতটা কি? কাউকে জিজ্ঞেস করেছেন? কেউ কাউকে ওনাকে জিজ্ঞেস করেছেন? কেউ কাউকে জিজ্ঞেস করে না জাতপাত কি, নামের অর্থ কি। হ্যাঁ, নাম থেকে যদি বাণুজ্য চ্যাটার্য বোঝা যায় 2-4 জনে, তাও আবার অনেকেও জানে না যে ব্যানার্জি ব্রাহ্মণ, সেটা অনেকেও জানে না। না, বাংলার এই যে ঔদার্য, বাংলার এই যে শিক্ষা, সেই শিক্ষার ফলে হচ্ছে কি সাম্প্রদায়িক দলকে ঢুকতে দিচ্ছে না। আর এই সাম্প্রদায়িক দলটির মধ্যে দুনিয়া রাজ্যের গুন্ডা নিয়ে চলে এসছে। তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা এখন ওদের নেতা। তার হাব ভাব কালকে বলেছে আমি 2000 র্যালি বার করবো, 2000 র্যালি মানে বুঝতে পারছেন? ওই মোটর বাইকে ওই গুন্ডাগুলোকে বসাবে, সামনে তরোয়াল, ত্রিশূল, গেরুয়া ফ্ল্যাগ। তো ওর সাথে আর আমাদের এই ওই ফাটা কেষ্ট না কি বলে ওই বীরভূমের কেষ্ট, তফাৎটা কোথায়? হ্যাঁ, আরাবুল হক, এদের মধ্যে তফাৎটা কোথায়? একই জাতের তো। আমরা যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম এদেরকে কি করা যায় মানে আমরা জানতাম। সে এখন আর নতুন করে বলে লাভ নেই, চুপ করাতে সময় লাগতো না। সেটা হলো রাজ্য সরকার যদি তারা সত্যি সত্যি চায় করতে, পুলিশ যদি চায় করতে, পুলিশ এমনভাবে মানে নিষ্ক্রিয় করে দিয়েছে যে যতক্ষণ না আমরা বলবো কেসটা রেজিস্টার হবে না। আর কেস যদি তোমার রেজিস্টার করতে হয় কেসটা এগোবে না। মানে পুলিশটাকে সম্পূর্ণভাবে ভুলে যাচ্ছে যে কদিন আগে অবধি এই পুলিশ তাদের কিমার দিয়েছে, আর কদিন পরে যদি বেরিয়ে যায় কিমার দেবে ওরা বলে যাচ্ছে না। ডেকে বাড়ি থেকে ডেকে বেড়েছে তাদের। হ্যাঁ, কিন্তু এত কম মেমোরি। আমরা যখন রাইটার্স বিল্ডিংয়ে বসতাম কষ্ট হতো। বাইরে থেকে দেখতাম পুলিশ কিভাবে মারছে তাদের, অতখানি না মারলেও চলতো। কিন্তু ওই সিপিএমের প্রবোধে দেখাবার জন্যে পুলিশ ওখানে তখন লম্বা লাঠি দিয়ে মারতো। আজকাল তো লম্বা লাঠিও না, আজকাল চলেছে স্টিল না কি বলে হ্যাঁ, ফাইবারের ইয়েতে, তাতে নাকি আরও লাগে। আমি জানি না, আমাকে এখনো মার খেতে হয়নি। তো শুনে কীভাবে মারতো। তো পুলিশের যে কোনো এইসব ব্যাপারে চরিত্র নেই, সেটা কি তারা বোঝে না যে এই পুলিশকে ব্যবহার করে যেভাবে রাজ্যটাকে ধ্বংস করছে। পুলিশের কাছে কোনো কথা তারা শুনতে চায় না, যেখানে যা ইচ্ছা হয়ে যাচ্ছে, কিচ্ছু না। যতক্ষণ রুলিং পার্টির সাথে আছে ততক্ষণ ঠিক আছে। আপনি সাম্প্রদায়িকতার কি বিষয়টা তুললেন, আমি একটা বিষয় প্রশ্ন করতে চাই। সেখানে হচ্ছে চারপাশে অন্যের জন্য হাহাকার, মানুষ খাবার পাচ্ছে না, বিভিন্ন জায়গায় খাবারের জন্য আন্দোলন চলছে। সেখানে এই জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, এইটা কোথাও আমাদের পশ্চিমবঙ্গের জন্য খারাপ হচ্ছে না? পশ্চিমবঙ্গে কি এই রাজনীতি কাম্য ছিল? না, এই ধর্মের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের সৃষ্টি নয়, এটা আমি স্পষ্টভাবে বলবো। তৃণমূলের সৃষ্টি নয়। ধর্মের রাজনীতি যিনি ধর্ম নিয়েই এসছেন, যিনি রায়টের মাধ্যমে এসছেন, যিনি 1000-1500 লোক গুজরাটের 2002-এর রায়টের পরে তার রাজ অভিষেক হলো, এটা তারই সৃষ্টি। এবং তিনি আর তার ওই যেরকম বললাম তার নেতাগুলোর সৃষ্টি, যারা বলছে যে রামনবমীর দিন 2000 র্যালি দেখিয়ে দেবো। কালকে শুনলাম বলছে 1.5 কোটি হিন্দু রাস্তায় নামবে। এরম টাইপের ব্যাপার স্যাপার যারা করছে, যারা দাঁড়িয়ে খুঁচিয়ে বসে আছে যে কি করে রায়ট লাগানো যায়, কি করে দাঙ্গা লাগানো যায়, এটা এদের রাজনীতি। কিন্তু এই রাজনীতির পুরো সম্পূর্ণ ফায়দা ওঠাচ্ছে কিন্তু তৃণমূল। এই যে ভীতি প্রদর্শন করছে, এতে যে লোকে মনে হচ্ছে যে এই কিরে বাবা, এদের হাতে দিলে তো এই দেশটা, এই রাজ্যটি আবার সে 200 বছর পিছিয়ে যাবে, জাত পাত শুরু হবে, হিন্দি ছাড়া কথা হবে না, তাদের আধিপত্যে থাকতে হবে, কবে প্রতিদিন বোধহয় নিরামিষ খেতে হবে। ওরা মানে যেভাবে শুরু করেছে আমিষ নিরামিষের খেলা,
এটা কিছু বিশ্বাস নেই। এটা আমরা এক সময় বাংলায় ওই বিহার ইউপির থেকে লোকেদের এক চোখে দেখতাম, এখন ওরা আমাদেরকে ওই চোখে দেখে, এই চোখে দেখে, মানে ইতিহাসের কাঁটা সম্পূর্ণভাবে ঘুরে গেছে। এখন আমরা সবাই এই আবার সেই সংকীর্ণতায় ফিরে যাব, আবার সেই অন্ধকার যুগে ফিরে যাব, সেই ভয়ে আমরা সকলেই বলি যে এদেরকে ঠেকাতে হবে। এইদেরকে ঠেকাতে গিয়ে দেখা যাচ্ছে যে ভোটটা যদি সিপিএমকে দেয় তবে একটা ভোট নষ্ট হয়ে যেতে পারে, যেন সিপিএমকে একটা নির্মূল করে দিয়েছে, একটা ভোটেও জিততে পারছে না, একটা জায়গাতেও তারা জিততে পারছে না। কিন্তু তাদের মধ্যে মেধা আছে, আমি বলতে লজ্জা পাই না, এদের মধ্যে প্রচুর মেধা আছে। এখন নতুন নতুন প্রজন্ম যারা আসছে তারা কিন্তু তারা হারবাদ গোষ্ঠীর লোক নয়, এরা শিক্ষিত ছেলে মেয়ে অনেকেই আসছে। যাই হোক, কোনো কারণে তারা কোনো রকমের ব্রেক থ্রু করতে পারছে না। কংগ্রেস ওই একটি মাত্র ভদ্রলোক উচ্ছৃঙ্খল, শুনেছিলাম ওই কি বলে ওই বহরমপুরে বাঁধের কন্ট্রাক্টর ছিল, সেখান থেকে গায়ের জোর করে উঠেছিল, উঠে যতক্ষণ পেরেছে গায়ের জোরে চালিয়েছে, তারপরে হেরে গেছে। হারার পরে এই যেটা করে গেলেন সেটা হলো পার্টিটাকে শেষ করে দিয়েছিল। পার্টিটার এমনভাবে তার একনায়কত্বে চালাতো যে সে ছাড়া আর কেউ কংগ্রেসের থাকতে পারতো না, টিকতে পারতো না। আমি কংগ্রেসের প্রচুর নেতাদের চিনি, আজকের থেকে না, অল্প বয়স থেকে চিনি। তারা দেখলাম হতাশ হয়ে সব পার্টি ছেড়ে, পার্টি তো ছাড়েনি, পার্টিও ছাড়েনি, নীতিও ছাড়েনি, কিন্তু দলের কোনো ব্যাপারে তারা থাকতো না যতক্ষণ অধীর চৌধুরী তার দাপটে, তার ওই যেটা বলে বাঁধের কন্ট্রাক্টরিতে যেই বাহুবল দেখাতে হয় সেই 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 একই নীতিতে চালাচ্ছিল। এখন কংগ্রেসের যে নতুন নেতা এসেছেন তার সময় লাগবে এটাকে তুলে ধরতে, অতএব কংগ্রেসকে খাতার থেকে আমরা বাড়ি করে দিতে পারি। আমার শেষ প্রশ্ন, যে আমাদের রাজ্য বর্তমানে যে অবস্থায় পরিণত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কটাক্ষের সুর ভেসে আছে আমাদের রাজ্যের বিরুদ্ধে, সেই জায়গা থেকে কি রাজ্য ঘুরে দাঁড়াতে পারবে? রাজ্য প্রশাসন কি সেই শিরদাঁড়া রয়েছে? না, রাজ্যের মধ্যে এখনো অনেক দম রয়েছে। রাজ্য প্রশাসনের শিরদাঁড়া প্রায় ভেঙে দিয়েছে। আমি বেচারাদের জন্য ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় যেভাবে তাদেরকে অত্যাচার করছে। আমি উদাহরণস্বরূপ টিভির সামনে একটা কথা বলছি, আমাদের আইএসএ হালে সুব্রত গুপ্ত, ডক্টর সুব্রত গুপ্ত আইআইটির থেকে পাশ করা ডক্টরেট, এত মেধাবী অফিসার আমরা দেখিনি। তাকে ভারত সরকার, রত্নকে চেনে তারা, ভারত সরকার তাকে সচিব পদে নিয়ে যাওয়ার জন্য 3 বছর ধরে চেষ্টা করেছে, 3 বছর ধরে অফিস করেছে। যে কতখানি হীনমন্যতা হলে তাকে 3 বছর ধরে এখানে জেলের কারাগারে আটকে রাখলো, একটি বাজে পোস্টে, যত বাজে পোস্টে পারে তাকে আটকে রাখলো। এটা হচ্ছে একটা খুব নিচু থিঙ্কিংয়ের কথা। সেটা কে করেছে আমি জানি না, যেই করে থাকুক তা খুব নিচু জাতের একটা চিন্তাধারা, তাকে আটকে রাখলো। তারপরে তাকে ছাড়লো, তার হাতে যখন 4 মাস আছে, 4 মাস আছে। এদিকে চেঁচিয়ে বেড়ায় যে বাংলার কোনো সচিব নেই। আরে বাবা, বাংলার সচিব হবে কোত্থেকে? 1 নম্বর, তোমরা এখানে বাঙালিদের সেরমভাবে আইএসএ ঢোকার ব্যাপারে, আইপিএসও ঢোকার ব্যাপারে সেরমভাবে কোনো ব্যবস্থা খুব একটা করো না। এই একটা সেন্টার করলাম, একটা পেটোয়া পুলিশ অফিসার বসিয়ে দিলাম তার মাথার ওপর, এরকম করে কি হয় নাকি? তার দু চারটে রিটায়ার্ড লোকের চাকরি দিয়ে দিলাম, ওরকম করে হয় না। অনেক একটা এর জন্য উদ্যম লাগে, এর জন্য একটা সাংস্কৃতিক চিন্তাধারার বদল লাগে। প্রথমে করোনা, তারপর দ্বিতীয়ত হলো তোমার কাডারে বাঙালি অবাঙালি মিলিয়ে যারা বাংলা কাডারে আসে তাদেরকে কিন্তু কোথাও দিল্লিতে যদি পোস্টিং পায় তোমরা ছাড়ো না। তো দিল্লিতে তোমার লবিটা হবে কি করে? এখানকার জিসার হ্যাঁসার নাসার হ্যাঁসার ম্যাডাম বলার মতো ঘুর ঘুর করছে কটা লোক, জীবনেও কোনোদিন বাইরে যায়নি, তারা এই রাজ্য চালাবে? তারা এই রাজ্য চালাবে? এরকম করে হয় নাকি? কিন্তু রাজ্যের মধ্যে, পুরো রাজ্যকে তো দোষ না, রাজ্যের মধ্যে প্রচুর দম আছে, প্রচুর এনার্জি আছে, প্রচুর রিসোর্স আছে। সিদ্ধারাটির ব্যাপারে একটা ভীষণ সংকটের মধ্যে দিয়ে যায়, সিদ্ধারা নেই বলা যায় না, সিদ্ধারার মধ্যে একটা সংকটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। রিসোর্স আছে,
রাজ্যতে যদি ঠিকভাবে পলিসি চালায়, চুরিচামারিটা একটু বন্ধ করে। আমি চুরিচামারি বন্ধ কিরম আমি বোঝাচ্ছি কেন আমি বারবার এক কথা বলি। ধরুন এই 100 দিনের কাজে প্রথম কথা, কেন্দ্রীয় সরকার ওই 100 দিনের কাজ নিয়ে তারা রাজনীতি করে যাচ্ছে, তারা এইসব জিনিস পছন্দ করে না। এই 100 দিনের কাজের টাকাটা যদি আম্বানিকে দেওয়া যেত বা আদানিকে দেওয়া যেত তাদের অনেক ভালো লাগতো। সে বাদ দিন, এখন 100 দিনের কাজ তাদের এখানে দিতে হবে। তারা সেটাকে করে দিল 70 দিনের কাজ। 70 দিনের কাজের জন্য একটি জব কার্ড বানাতে গেল। যে জব কার্ড বানাতে গেল সে পঞ্চায়েতের লোকগুলো, কিরে তুই সই কর আর তোর ব্যাংকের পাসবইটা আমাকে দিয়েই যাবি। আমি সত্যি কথা বলছি, নিয়ে 70 দিনের কাজের মধ্যে যেটা পাওয়া গেল তাকে বলল তুই কাজ করলেও তুই টাকা পাবি, না কাজ করলেও টাকা পাবি। আসল যে কাজটা, যে মাটি ভরা বা রাস্তা বানানো, সেটা ধরুন অনেক জায়গায় হয়নি। কেন্দ্রীয় সরকার যেটা পুরো বলছে সেটা পুরোপুরি অসত্য নয়, পুরোপুরি সত্যও নয়, কিন্তু মাঝামাঝি কোথাও। এই যে 2 নম্বরই করলো, তারপরে যে 70 দিনের টাকার যে বেতনটি যখন এলো, তখন ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকলো পঞ্চায়েতের লোকেরা, আমাদের হপ্তাটা দিয়ে। লোকটা দেখছে যে ওই হপ্তাই দিতে হয়, টাকাই দিতে হবে, তো আমি কাজে যাই কেন, টিপসই মেরে দিই। এখন কেন্দ্রীয় সরকার গিয়ে বলেছে টিপসই মারলে হবে না, ওই ক্যামেরা করতে হবে, স্ক্যান করতে হবে। এখন গিয়ে বিপাকে পড়ে গেছে। এইভাবে ধরুন 70 দিনের কাজে যদি 70 দিনের মাটি ভরা হতো, 70 দিনের রাস্তা হতো, অনেক কাজ হয়ে যেত। পুকুর কাটার কাজ যেটা ছিল সেটা হতে পারে। কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি সততাটা হারিয়ে যায় সম্পূর্ণ হয়, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিন্তু সততা পুরোপুরি কোনো দিনই ছিল না। আমার সময়ও ছিল না, আমার আগেও ছিল না। আমরা শুধু চিলের মতন দেখতাম কোন বেটা 2 নম্বরই করছে, আর আমরা যদি একটু চোখ বন্ধ করি চারিদিকে লুটতারাজ চলতো তখনও। অতএব সতর্ক থেকে বানিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া যে আমি যতটুকু টাকা পাচ্ছি এইসব কাজের জন্যে, সেইটা সম্পূর্ণভাবে আমরা এটা ব্যয় করব সম্পূর্ণ উপায় বলে, কিন্তু বাংলা অনেকখানি এগিয়ে যেতে পারত। তাহলে বলতে গেলে তৃণমূল কংগ্রেস মাত্রা ছাড়িয়ে গিয়েছে অন্যান্য যে গভর্নমেন্ট ছিল তার তুলনায়। সেটা আমি বারবার বলছি, মাত্রা ছাড়িয়ে গেছে, আর কিছুতেই রেশটা টানছেন না। আমার রাগটা হচ্ছে 21-এ যখন যাব করছিল, 19-এর প্রায় হেরে যাওয়ার অবস্থা ছিল, 19-এর পরে 21-এর এমন একটা সিচুয়েশন হয়েছিল যে 21-এ নাও জিততে পারত। হ্যাঁ, যখন সুশীল সমাজের লোকেরা মাঠে নামলো, নো ভোট টু বিজেপি, তারা এই প্রচার করলো, আমরা লিখে বললাম আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে রাজনীতির সাথে, তখন থেকে আমরা বলে এসছি। কিন্তু তখন উনি বলেছিলেন এই তোরা কাটমানির টাকা ফেরত দে, তোরা কাটমানির টাকা ফেরত না দিলে হ্যাঁ না হবে তা না হবে। ভয় কিন্তু চোরগুলো কাটমানির টাকা ফেরত দিয়েছিল। তারপরে 21 থেকে এখন 25 চলছে, একবারও কিন্তু কাউকে বলেনি যে তোর কাটমানির টাকা ফেরত দে, তোর এটা ফেরত দে। হ্যাঁ, তুই যে টাকা নিয়েছিলি, তুই করে বলে ওরা, তুই যে টাকা নিয়েছিলি এখান থেকে এই চাকরির জন্যে, এই কী বলে স্কুল চাকরির জন্যে, সেটাই কর। এখন মানুষ যদি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে তার দায়িত্ব তাদের।